দীর্ঘ 15 মাস ধরে যুদ্ধ করার পরে গাজাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরেও কেন হামাসকে নির্মূল করতে পারল না বিশ্বের অন্যতম শক্তিধর সেনাবাহিনী ইসরায়েল? ইসরায়েল এমন একটা সেনাবাহিনী যাদের হাতে অত্যাধুনিক হাতিয়ার রয়েছে, তাদের কাছে টেকনোলজি রয়েছে, টেকনোলজির দিক দিয়ে তারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী। তারপরেও কেন গাজায় হামাসের মতো ছোট্ট একটা বাহিনীর সাথে তারা ব্যর্থ হলো? আজকে 25 জানুয়ারি, আজকে হামাস 4 জন বন্দীকে মুক্তি দিয়েছে এবং সেই বন্দীকে মুক্তি দেওয়ার সময় হামাস যেই ধরনের শোডাউন দিয়েছে এবং গাজার প্রাণকেন্দ্রে যেভাবে তারা হাজার হাজার সদস্য মিলিত হয়েছে, যেভাবে তারা সেখানে এই প্রদর্শনী করেছে, এটা প্রমাণ করে যে আর যাই হোক হামাস এই যুদ্ধে কোনোভাবেই ব্যাকফুটে যায়নি। তারা তাদের শক্তি এখন পর্যন্ত একটুও কমেনি, বরং তাদের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। আজকের এই দৃশ্য এটাই প্রমাণ করে। রয়টার্স সংবাদ প্রকাশ করেছে যে এই যে যুদ্ধে হামাস এ পর্যন্ত কমপক্ষে 10 থেকে 15 হাজার সদস্য তারা নতুন নিয়োগ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেছেন যে এই যুদ্ধে যে পরিমাণ সদস্য হামাস হারিয়েছে তার চেয়ে বেশি সংখ্যক সদস্য কিংবা তার সমান সংখ্যক সদস্য তারা নিয়োগ করেছে। হামাসের নেতা আবু ওবায়দা তিনি তার এক বক্তব্যে বলেছেন যে আমরা নতুন অনেক সদস্য নিয়োগ করেছি। গত বছরের জুলাই থেকে 2024 সালের জুলাই থেকেই তারা এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এর মানে হচ্ছে যে প্রচুর পরিমাণে সদস্য তারা এই যুদ্ধের মধ্যেও নিয়োগ করেছে এবং গাজার এই বাহিনী এখন পর্যন্ত যে অবস্থায় আছে তাতে বোঝা যাচ্ছে যে তারা বেশ শক্তি সঞ্চার করেছে এই যুদ্ধের মধ্যেও। এবং ইসরায়েলের গণমাধ্যম বলছে যে তারা যে বিমান থেকে যে বোমগুলো ফেলেছে সেইগুলো অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এইরকম পরিমাণ হবে 7,500 টন। এবং এই যে অবিস্ফোরিত ম্যাটেরিয়ালসগুলো তারা পেল, এগুলোকে তারা প্রক্রিয়াজাত করে আবার পরবর্তীতে ওদের বিরুদ্ধেই ব্যবহার করতে পারবে। এখন আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে গাজার এই যে বাহিনী তারা তাদের চতুর্দিক দিয়ে ঘেরা, তাদের একদিকে মিশর, অন্য কয়েকদিকেই হচ্ছে ইসরায়েল দিয়ে ঘেরা, যেখানে পাখি পর্যন্ত গেলে জবাবদিহি করতে হয়, এমন একটা অবস্থা যেখানে এই যুদ্ধের মধ্যে আমরা দেখেছি যে সেখানে খাবার প্রবেশ করছে না, পানি প্রবেশ করছে না, কোনো কিছু প্রবেশ করছে না। কারণ হচ্ছে ইসরায়েল সেটাকে বন্ধ করে দিয়েছে। তো এই যে এত যেখানে খাবার পানি প্রবেশ করতে পারছে না, কোনো কিছু প্রবেশ করতে পারে না, সেই জায়গাতে কিভাবে হাতিয়ার পৌঁছায়? প্রশ্নের সহজ একটা উত্তর হচ্ছে যে ইসরায়েলি বাহিনী গাজায় যে হামলা চালায় সেই হামলা থেকেই তারা এই ধরনের হাতিয়ারগুলো পেয়ে থাকে এবং সেটাকে তারা প্রক্রিয়াজাত করে পরবর্তীতে ওদের বিরুদ্ধে ব্যবহার করে। নাম্বার 1, এরপরে তারা বিভিন্ন জায়গা থেকে চোরাচালানের মাধ্যমে গোপনভাবে, যেমন মিশর কিংবা এদিকে হচ্ছে ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগর দিয়ে বিভিন্ন দেশের চোরা কারবারিরা তারা এদের হাতে কিছু হাতিয়ার ওখান থেকে তারা ফেলে যায়, সেখান থেকে তারা সংগ্রহ করে এবং গাজার ভিতরে যেসব বিল্ডিং বিভিন্ন সময় ইসরায়েলি বাহিনী হামলার মাধ্যমে ধ্বংস করে দেয় সেগুলো থেকে যে লোহা বেঁচে যায় এগুলোকে প্রক্রিয়াজাত করে তারা এখান থেকে হাতিয়ার তৈরি করে। অনেকের ধারণা যে ইরান হামাসকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট না যে তারা এই ধরনের সহায়তা করছে কিনা। তবে ইরান এটা না করলেও ইরান একটা বিষয় তারা করেছে, টেকনিক্যালি তাদেরকে সাপোর্ট দিয়েছে, তাদেরকে এই যে হাতিয়ার তৈরি করা এইটার বিষয় তাদেরকে নানা সময় প্রশিক্ষণ দিয়েছে। এই বিষয়টা ইরান খুব ভালোভাবেই করেছে এবং এ কারণেই গাজার এই যে বাহিনী হামাস তারা এই মাটির ভিতরে
তারা যে টানেল নির্মাণ করেছে সেই টানেল সহ ওখানে তারা অনেক ফ্যাক্টরি নির্মাণ করেছে, যেগুলোর মাধ্যমে তারা তাদের হাতিয়ারগুলো উৎপাদন করে থাকে। এবং হামাসকে যে নির্মূল করা যায়নি সেটার আরও অন্যতম একটা কারণ হচ্ছে এই যে গাজা মেট্রো নামে যে টানেল, কয়েক হাজার কিলোমিটার জুড়ে এই টানেল এবং জালের মতো বিছিয়ে আছে গাজার মাটির নিচে। এবং এই গাজা মেট্রো নামে হামাসের যে এই টানেল, এইটা হামাসের জন্য বড় একটা শক্তির কারণ হিসেবে সবসময় কাজ করেছে। এখনও তারা তাদের টানেলের অধিকাংশ টানেল এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে, সেগুলোকে তারা এখন পর্যন্ত ব্যবহার করে যাচ্ছে। এবং এ কারণেই ইসরায়েলি বাহিনী নানা সময় নানাভাবে পরাস্ত হয়েছে তাদের হাতে, এবং এখন পর্যন্ত ব্যাপকভাবে তারা মার খাচ্ছে শুধুমাত্র এই টানেল থাকার কারণে। তারা বিভিন্ন সময় টানেলে প্রবেশ করতে চেয়েছে, বারবার চেষ্টা করেছে। যখনই তারা চেষ্টা করেছে, যখনই তারা ভিতরে প্রবেশ করেছে, তখনই তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। এবং ইসরায়েলি বাহিনী শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে গাজার এখন প্রত্যেকটা বাড়ি হচ্ছে আমাদের জন্য একটা একটা ফাঁদ। তারা প্রত্যেকটা গাজার যে হামাস, তারা প্রত্যেকটা বাড়িতে ওদের জন্য ফাঁদ পেতে রেখেছে। ওরা সেখানে প্রবেশ করলেই ওদের জন্য নেমে আসে অন্ধকার। তো এইরকম একটা অবস্থা সেখানে এখন বিরাজ করছে। শেষ পর্যন্ত ইসরায়েলি বাহিনী সেখানে বিরতিতে যেতে বাধ্য হয়েছে। এবং আজকে এই যে 25 তারিখে যে বন্দীদেরকে মুক্তি দিয়েছে, সেইখানে হামাস যে শোডাউন দিয়েছে, সেই শোডাউন দেখার পরে ইসরায়েলি সেনাবাহিনীর স্পোক্স পারসন ড্যানিয়েল হাগারি তিনি বলেছেন যে তারা যেভাবে এই শোডাউন দিচ্ছে এটা দৃষ্টিকটু, এটা মেনে নেওয়া যায় না। বন্দীদেরকে মুক্তি দেওয়ার সময় এই ধরনের শোডাউন আমরা অ্যালাউ করব না। বিষয় হচ্ছে এই যে শোডাউন দিচ্ছে, এইটা দেখে তাদের জ্বলন হচ্ছে যে তারা এখন পর্যন্ত এই অবস্থা 15 মাস পরেও তারা এইভাবে টিকে আছে, এইভাবে শক্তি নিয়ে তারা টিকে আছে এবং এভাবে শক্তি প্রদর্শন করছে। এইটা তাদের চোখে আর ভালো লাগছে না যে আমাদের মতো একটা সেনাবাহিনী, এত শক্তিশালী সেনাবাহিনী আমরা পারলাম না তাদেরকে দুর্বল করতে। এই যে তাদের ব্যর্থতা, সেই ব্যর্থতা ফুটে ওঠে এই শোডাউনের মাধ্যমে। এই কারণে তারা এটাকে খুব বলছে যে এটা খুবই দৃষ্টিকটু এবং আমাদের যুদ্ধবিরতির যে চুক্তি সেটা লঙ্ঘন হচ্ছে এই শোডাউনের মাধ্যমে। তো শেষ পর্যন্ত এটাই হচ্ছে কনক্লুশন যে এই পর্যন্ত 15 মাসের এই যুদ্ধে গাজার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু হামাস কোনোভাবেই দুর্বল হয়নি এবং তারা এখন পর্যন্ত পুরো শক্তি নিয়েই মাঠে রয়েছে। যদিও তারা বেশ কিছু শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে হারিয়েছে, কিন্তু তাতে তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা মোটেও ভেঙে পড়েনি। প্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।